স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সিরিয়া থেকে পালাতে চাননি, পতনের পর প্রথম বিবৃতিতে আসাদ। দামেস্কের ভবিষ্যৎ চাবিকাঠি থাকবে তুরস্কের কাছে, বক্তব্য ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার অনুকূলে, বললেন পুতিন। পশ্চিমাদের প্রতি উস্কানির অভিযোগ, যুদ্ধ বন্ধে কথা বলবেন ট্রাম্প। এবং পার্লামেন্টে আস্থা ভোটে হারলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। আগামী 23 ফেব্রুয়ারি নতুন নির্বাচন। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সিরিয়া ছেড়ে কখনোই পালিয়ে যেতে চাননি বাশার আল আসাদ। পতনের পর তার রাশিয়ায় চলে যাওয়াটা ছিল অপরিকল্পিত। সোমবার সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। এদিকে দামেস্কের ভবিষ্যৎ চাবিকাঠি থাকবে তুরস্কের কাছে, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। বিদ্রোহীদের অভিযানের মুখে 8 দিন আগে রাশিয়াতে পালিয়ে যান সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর জনসম্মুখে আর কোনো বক্তব্য শোনা যায়নি তার। তবে পালিয়ে যাওয়ার পর প্রথমবার তার একটি কথিত বিবৃতি প্রকাশিত হলো, যেখানে বলা হয়েছে পালানোর কোনো পরিকল্পনাই ছিল না আসাদের। মঙ্গলবার বিবিসি জানায়, সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টের বিবৃতিটি আসাদের পক্ষ থেকেই দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আসাদ এখনও টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন কিনা তা স্পষ্ট নয়। বিবৃতিটি সত্যি হলে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সোমবার বললেন, সিরিয়ায় ভবিষ্যতে যা ঘটবে তার চাবিকাঠি থাকবে তুরস্কের হাতে। সিরিয়ার দামেস্কে তুর্কি গোয়েন্দা প্রধানের পরিদর্শনের 2 দিন পর শনিবার শহরটিতে পুনরায় দূতাবাস চালু করেছে আঙ্কারা। চলতি সপ্তাহে ব্রিটিশ কর্মকর্তারা সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের সাথে দামেস্কে দেখা করবেন বলে সোমবার জানালেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। অন্যদিকে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের বসতি স্থাপন দ্বিগুণ করার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। নিবির আমিন, নিউজ 24। গাজা ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে 45,000 ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। এছাড়া গেল বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। রয়টার্স জানায়, উপত্যকাটিতে ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে মোট মৃতের সংখ্যা বেড়ে 45,028 জনে পৌঁছেছে। নিরলস এই হামলায় আরও অন্তত 1,06,962 জন ব্যক্তিও আহত হয়েছেন। গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষে যাচ্ছে, সোমবার এমনটাই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযোগ তুললেন, রাশিয়াকে তাদের লাল সীমা অতিক্রম করতে বাধ্য করেছে পশ্চিমীরা। ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান এই যুদ্ধের বিষয়ে পুতিন জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের যুদ্ধে নিজেদের অবস্থান নিয়ে আবারও স্পষ্ট বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিংয়ে প্রেসিডেন্ট জানান, যুদ্ধ এখন রয়েছে রাশিয়ার অনুকূলে। পুতিন বললেন, 2024 সালে 189টি বসতিকে মুক্ত করেছে তার বাহিনী। পশ্চিমারা রাশিয়াকে লাল লাইনে ঠেলে দিয়ে মস্কোকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে, এমনটাও অভিযোগ তুলেন তিনি। কৌশলগুলো খুবই সহজ। তারা আমাদের লাল সীমায় নিয়ে আসে, যেখান থেকে আমরা আর পিছু হটতে পারি না। নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করি। প্রেসিডেন্ট আরও বলেন, উদ্বেগের সাথেই যুক্তরাষ্ট্রের উন্নয়ন এবং সম্ভাব্য স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন দেখছে রাশিয়া। যুক্তরাষ্ট্র এগিয়ে গেলে রাশিয়াও নিজস্ব ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর থেকে সমস্ত স্বেচ্ছামূলক নিষেধাজ্ঞা তুলে নেবে। এরই মধ্যে সোমবারও 24 ঘন্টায় একাধিক ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাতের দাবি করেছে রুশ বাহিনী। একই দিনে কয়েক ডজন রুশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে চলমান এ যুদ্ধের অবসান ঘটাতে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলবেন বলে সোমবার জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Zelensky, and he would like to have peace. He wants peace. নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে সোমবার বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবান্ডেন্ট লাইফ খ্রিস্টান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলো পাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী, অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী ধারণা করছে। স্থানীয় পুলিশ জানায়, হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় একটি তদন্ত শুরু হয়েছে। ওই স্কুলটি একটি ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের ওয়েবসাইট অনুযায়ী কিন্ডার গার্ডেন থেকে হাই স্কুল পর্যন্ত রয়েছে প্রায় ৩৯০ জন শিক্ষার্থী। পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার ঘণ্টাখানেক আগে সোমবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে রয়টার্স। সোমবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে এক চিঠি দিয়ে ফ্রিল্যান্ড পদত্যাগের কথা জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে তাদের দুইজনের মতবিরোধ রয়েছে। গেল সপ্তাহেই ফ্রিল্যান্ডকে ট্রুডো জানিয়েছিলেন সরকারের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদে তাকে আর দেখতে চান না। এজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ফ্রিল্যান্ড। নাগরিকদের ১৭৫ মার্কিন ডলারের চেক দেওয়ার একটি সিদ্ধান্তে ট্রুডোর সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। জার্মানির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পতন হলো দেশটির চ্যান্সেলর ওলাফ শলজের। এরই জেরে দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে হবে তাকে। মূলত আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে প্রশস্ত হলো আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি জার্মানির আগাম নির্বাচনের পথ। রয়টার্স জানায়, ওলাফের উপর অনাস্থা জ্ঞাপন করেছেন দেশটির বেশিরভাগ আইন প্রণেতা। ফলে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ৭১৭ জন নিজেদের মতামত প্রদান করেন। বর্তমান চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি, আর পক্ষে ভোট দেন ২০৭ জন। ১১৬ জন ভোটদানে বিরত ছিলেন। এর আগে ইউরোপের এই দেশটির অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে জোট সরকারের ভাঙন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানিয়েছিলেন চ্যান্সেলর। ফ্রান্সের মায়োতে দ্বীপপুঞ্জে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডোর আঘাতে হাজারো মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গেল শনিবার ঘণ্টায় ২২৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড়ের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত মায়োতের বাসিন্দারা পরমাণু যুদ্ধ পরবর্তী পরিস্থিতির মাঝে রয়েছেন বলে মন্তব্য করেছেন। দ্বীপপুঞ্জটিতে জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন জরুরি উদ্ধার কর্মীরা। দ্বীপের সকল পরিষেবা পুনরায় সচল করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা। খুব শীঘ্রই আয়াত পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। উদ্ধার কাজে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইরানে হিজাব বিষয়ক একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। জানায়, আইনটিকে অস্পষ্ট দাবি করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্কারের পরামর্শ দিয়েছেন। ফলে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল, যার তীব্র সমালোচনা করছিলেন দেশটির নারী অধিকার কর্মীরা। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলতি দশকের শেষ নাগাদ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এশিয়ার অন্যান্য অঞ্চলের বাণিজ্যিক লেনদেন ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে আরাবিয়ান বিজনেস গবেষণা সংস্থা। এশিয়া হাউস সম্প্রতি পূর্বাভাস দিয়েছে ২০৩০ সালের মধ্যে উপসাগরীয় এশিয়া বাণিজ্য উন্নীত হতে পারে ৬৮,২০০ কোটি ডলারে। গেল বছর অঞ্চল দুটির মধ্যে ৪৫,১০০ কোটি ডলারের বাণিজ্য সংঘটিত হয়। বলা হচ্ছে, বাণিজ্য বিস্তৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে থাকবে চীন। ২০২৩ সালে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ ছিল ২২,৫০০ কোটি ডলার।
একই সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাণিজ্যের পরিমাণ 26,700 কোটি ডলার ছিল অঞ্চলটির। 2027 সালের মধ্যে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পশ্চিমা বাণিজ্যকে চীন ছাড়িয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরি ডে সকার টুর্নামেন্টের ফাইনালে দ্য কিকিন কমেডিয়ান্স এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওল্ড স্কুল। 8 দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল ক্রীড়া শৈলী, ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের এক দুর্দান্ত প্রদর্শনী। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাজী ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আয়োজিত এই টুর্নামেন্টে একত্রিত হয়েছিল বাংলাদেশি কমিউনিটি। 7টি দল মেলবোর্ন থেকে এবং সিডনি থেকে অংশগ্রহণ করে একটি দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র জশ গিলিগান, গ্রেঞ্জ ওয়ার্ল্ডের কাউন্সিলর শ্যানন ম্যাকগুয়ের, শামসুজ্জামান তৈমুর। আগেরকার দিনে গৃহপালিত পশু চড়ানোর কাজটি ছিল শুধু মানুষেরই, তবে সেই রাখালের জায়গাতেও ভাগ বসিয়েছে রোবট। অস্ট্রেলিয়ার একজন অধ্যাপক এমন একটি রোবট বানিয়েছেন যা নজর রাখতে পারবে মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর উপর। এবার এলো রাখাল রোবট। সে যেন একাই 100। সম্পূর্ণ এআই প্রযুক্তিতে তৈরি এই রোবট দেখভাল করবে গৃহপালিত পশুদের। শুধু দেখভাল করেই থেমে থাকবে না এই রোবট। মাঠের আয়তন, ঘাসের অবস্থা ও রঙের ব্যাপারে যাবতীয় তথ্য সংরক্ষণ করবে এই রোবট। ফলে খামার মালিক বুঝতে পারবেন কখন পশুগুলোকে মাঠের কোন জায়গায় পাঠাতে হবে। অস্ট্রেলিয়ার মাঠে আজকাল দেখা মিলেছে এই নতুন বন্ধুর। গবাদি পশু পালনের কাজ সহজ ও আধুনিকভাবে করতে এসেছে এই শ্যাকবট বা ডিজিটাল রাখাল। সিডনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্সের অধ্যাপক সালা সুকারিয়ে এই এআই রোবটটি আবিষ্কার করেছেন, যা মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুর ওপর নজর রাখতে পারবে। এটি এমনভাবে গবাদি পশু পরিচালনা করে যেন জমি অতিরিক্ত চারণে ক্ষতিগ্রস্ত না হয়। শুধু তাই নয়, এটি চারণভূমির পুষ্টিগুণ বিশ্লেষণ করে পশুদের সেরা জায়গায় নিয়ে যায়। বিদ্যুৎ ও সৌরশক্তি এই রোবট শুধু পশুপালন নয়, জমির পরিবেশের ক্ষতিও রোধ করে। পাশাপাশি গবাদি পশু চুরি ঠেকাবে এই রাখাল রোবট। আমরা এমন একটি রোবট তৈরি করেছি যা শুধুমাত্র পশু পালনের কাজ সহজ করে না, বরং জমির পরিবেশের ক্ষতিও রোধ করে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24। এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।